বাজার করতে এসছেন নাকি? এই তো মানে একের পর এক ঘটনা শুনছি, এ তো মহা মুশকিলের ঘটনা শুনছি। এটা ঘটনাটা আজকের নয়, এটা বহু বছরকার পুরনো একটা রোগ, এটা একটা ব্যাধি। এবং এই ব্যাধিটা তৈরি হয়েছিল কিন্তু 1905 খ্রিস্টাব্দে, যে সময় ভারত স্বাধীন হয়নি। বঙ্গভাগ হবে এবং তার জন্য লড়াই চলতে চলতে 1946 সালে এই বাংলা ঠিক হলো যে দুভাগে বিভক্ত হবে এবং অনেক কথা বলছেন। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। এবার সেই পশ্চিমবাংলাও কিন্তু ইস্ট পাকিস্তানের ওখানে চলে গেছিলো। ঠিক এই সময় একজন কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তারা আন্দোলন তৈরি করলেন এবং সেই সময় কিন্তু মুসলিম লীগ কিন্তু ক্ষমতায় ছিল। ওগুলো ইতিহাস তো হলো, কিন্তু এখন রক্ত বের করে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, একের পর এক ধ্বংস করে দিচ্ছে। হিন্দুদের তো মহা মুশকিল বাংলাদেশে। অ্যাকচুয়ালি বাংলা ভাষায় যারা কথা বলে, সেই বাংলা ভাষায় কথা বলা মানুষজন যে এত নিকৃষ্ট মানের হতে পারে, সে 1946 সালে সে নোয়াখালী এবং গ্রেটার ক্যালকাটা কিলিং হয়েছিল। এখনকার যারা বর্তমান সমাজে তারা কিন্তু জানে না সেই সময় গোপাল মুখার্জি, এই গোপাল পাঠা আমি বলি না, কারণ উনি ব্রাহ্মণবাড়ির ছেলে। গোপাল মুখার্জি বলি, পাঠা বলতে আমি দ্বিধাগ্রস্ত হই। সেই গোপাল মুখার্জির নেতৃত্বে সমস্ত ক্লাবগুলোকে, হিন্দু ক্লাবগুলোকে একতাবদ্ধ না করলে আরও ক্ষতি হতো। বেশ কয়েক হাজার হিন্দু সেই সময় নিধন হয়। নোয়াখালীতেও এই জিনিস হয়েছিল। এরপরে ওই সময় যখন স্বাধীনতা আমরা পেলাম, তখন কিন্তু বাংলাদেশে 28% কিন্তু হিন্দু ছিল। এরপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ওইখান থেকে এখানে নিরাপত্তার তাগিদে চলে আসে। এই মুহূর্তে 5-6% হিন্দু রয়েছে, সেটাও এদের সহ্য হচ্ছে না। আমরা জানি যে 1971 সালে ম্যাডাম ইন্দিরা গান্ধী কীভাবে একটা রিস্ক নিয়েছিলেন। তখন কিন্তু ভারতবর্ষের এত ডিফেন্সে কিন্তু এত তাগদ ছিল না, তা সত্ত্বেও তিনি একটা বড় রিস্ক নিয়ে ফেলেছিলেন এবং সেখান থেকে কিন্তু একটা বিশ্বযুদ্ধ লেগে যেতে পারত এবং আমরা আমেরিকার কাছে কিন্তু ধ্বংস হতাম। আমেরিকা কিন্তু সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েছিল। সেই সময় যদি সোভিয়েত ইউনিয়ন যদি আমাদের পাশে না দাঁড়াতো, তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষে খুবই ক্ষতি হয়ে যেত। কিন্তু ম্যাডাম গান্ধী তবুও রিস্ক নিয়ে নিয়েছিল ম্যাডাম গান্ধী, এবং তার সুদূর দূরদর্শিতা ছিল এবং তার সময় কেন এশিয়ার মুক্তিসূর্য তখন তাকে বলা হতো। এখনও পরিস্থিতি তো খুব ভয়াবহ। এখন তো পরিস্থিতি ভয়াবহ, কেননা বললাম যে যারা বাংলা ভাষায় কথা বলে সেই ধরনের মুসলিম কিন্তু হিন্দুদের প্রতি বেশি বিদ্বেষ কেন জানি না। যারা বাংলাভাষী মুসলিম সমাজ নয়, তারা এতটা কিন্তু রুড নয়। তারা সবসময় ভারতবর্ষকে শত্রু দেশ হিসেবে মনে করে এবং সেটা বহু প্রমাণ আছে। ইন্ডিয়া যখন বিশ্বকাপের ফাইনালে হারলো, যেন মনে হয় যেন বিশ্বকাপের ফাইনালটা অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশ জিতেছে। এতটা বিদ্বেষ কেন হয়? কেননা আমরা তো একটা বাংলাদেশের মেডিসিন, ডাক্তার দেখানো সব আজকে আমরা যদি বন্ধ করে দিই, তাহলে কিন্তু আলু, পেঁয়াজ এবং মেডিসিন বা অন্যান্য সেমিকন্ডাক্টর যে চিপসগুলো আছে, আমরা যখন এই মুহূর্তে আমরা স্বয়ংসম্বর হয়ে দিতে পেরেছি, সেখানটা কিন্তু এদের নষ্ট হয়ে যাবে। তার সত্ত্বেও এই বাংলা ভাষার যারা কথা বলে সেই ধরনের যে সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য সবসময় ঘুরে বেড়ায়। 2021 সালেও আপনারা দেখবেন কোরআন রাখা নিয়ে আমরা কথা বলবো আপনার সঙ্গে। এই যে বাংলাদেশ নিয়ে কথা বলছিলেন, হ্যাঁ, বাংলাদেশ তো বঙ্গভূম, আপনি তো বাঙালি। হ্যাঁ, ডেফিনেটলি আমি বাঙালি। বাঙালি, হ্যাঁ। তো এই যে বাঙালিদের মারছে, বাঙালি মারছে, আমরা বললাম তো, কোনো একটা বাইরের দেশ এদের সাপোর্ট করছে এবং পাকিস্তান এদেরকে সাপোর্ট করছে। পাকিস্তান ভারতের সামনে টিকতে পারবে? পারবে না। কতবার হয়েছে, সবসময় পাকিস্তান হেরে বেরিয়ে গেছে। কিন্তু পাকিস্তান বাংলাদেশ এক হয়ে গেলে ভারতের সাথে পারবে? কোনো দিন পারবে না। ভারতের যা এখন স্ট্রেংথ,
কোনো দেশ পাড়া মুশকিল এখন বাংলাদেশে। বাংলাদেশকে যদি ভারত বয়কট করে দেয়, বয়কট বাংলাদেশ, টিকতে তবে কি বাংলাদেশ টিকতে পারবে? কোনো দিন টিকতে পারবে না বাংলাদেশ, কোনো দিন টিকতে পারবে না। তাহলে এত লাফালাফি করছে কেন? একটা কথা বলছি যে আপনাকে বললাম না, আপনাকে বড় বলছি, কোনো বাইরের সহযোগিতা পাকিস্তানের সঙ্গে করে পাকিস্তান এইটা করবার চেষ্টা করছে। আচ্ছা, এই যে এদের কি এত ক্ষমতা আছে, এরা লাফালাফি করতে পারবে? এত লাফাচ্ছে কেন সবাই? সোশ্যাল মিডিয়ায় লাফাচ্ছে, মানুষকে মারছে, রক্তাক্ত করেছে, এক একটা যে ছবি টিভিতে আসছে। আপনি রিপাবলিক বাংলা দেখেন তো? মাঝে মাঝে দেখি, কারণ টিভির প্রতি বা মেন স্ট্রিম টিভির প্রতি না, এই যে দেখাচ্ছে বাংলাদেশের খবরগুলো, খবরগুলো আমি মোবাইলের মাধ্যমে বা কিছু কিছু সময় নজর পড়েই। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয়ঙ্কর দৃশ্য, অবশ্যই ভয়ঙ্কর দৃশ্য। আমি বারে বারে বলছি, শুধু এখন এই বছরে নয়, এটা বারে বারেই বাংলাদেশে যারা বাংলা ভাষায় কথা বলে, বারবার বলছি, যারা বাংলা ভাষায় কথা বলে সেই ধরনের সংখ্যালঘু বা মুসলিম সমাজ কেন এত হিন্দুদের বিরুদ্ধে? তাদের 28% থেকে তারা 5-6% হয়ে গেছে, হোয়ারাজ আমাদের এখানে কিন্তু তাদের মুসলিম সমাজ বাড়ছে। তাতে তো আমাদের কোনো বিদ্বেষ নেই, তাহলে আমাদের সাথে তো তারা এক জায়গায় আমরা রয়েছি, আমাদের তো কোনো তাদেরকে নিয়ে বিরোধ নেই। যদিও তাদের বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে দুর্গাপূজার প্রতিমা ভাঙা থেকে আমাদের ভারতবর্ষে মুসলিম পশ্চিমবঙ্গে মুসলিম বাড়ছে, কোথাও কোনো বিদ্বেষ নেই। কিন্তু বাংলাদেশে মুসলিম 33 থেকে কমে 5%। সেটা কাকু কোথায় যাচ্ছেন? বাজার করতে। কোথায় বাড়ি? কালিন্দিতে। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি তো বাংলাদেশে ছিল। বাংলাদেশে ছিল? শুনেছেন বাংলাদেশের খবর? হ্যাঁ, খবর শুনেছি। তো ভয়ঙ্কর সব খবর। হ্যাঁ, ভয়ঙ্কর তো। মারছে তো হিন্দুদের। জানি তো। তখনও মেরেছিল যখন চলে এসেছিলেন আপনারা? হ্যাঁ, তখনও এইরকম হচ্ছিল, অবস্থা এইরকমই ছিল। মেরে ভাগিয়ে দিচ্ছিল। হ্যাঁ, সবাইকে মেরে ভয়ে পালিয়ে আসতে হচ্ছে। ভয় পালিয়ে এসছে। ওরা কি চায় ওখানে হিন্দুরা থাকবে না নাকি? না, এরা চায় না এটা। কি চায় ওরা? ওরা চায় হিন্দুদের বাড়ি ঝাড়ি সব দখল করে ওরাই থাকবে, সব অন্য কাউকে থাকতে দেবে না। ওখানকার জমি জমা, হ্যাঁ, সোনার জমি, ধান ক্ষেত, অত বড় বাড়ি, সব দখল করে নেবে। সব দখল করবে। আসুন। তো ওরা এই যে এটা করছে, তো ওখানকার লোকেরা প্রতিবাদ করে না? আর প্রতিবাদ করলে করলে তো এরা শেষ করে দেবে একদম, সবাই ভয়ে ভয়ে থাকে। হ্যাঁ, এখনো যারা আছে ভয়ে ভয়েই আছে। ভয় আছে। চট্টগ্রামের অবস্থা তো খুব খারাপ। চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। চট্টগ্রামে তো মানে আমি যা শুনতে পাচ্ছি, চট্টগ্রামে টিভিতে রিপাবলিকে দেখায়, তো কঠিন অবস্থা, ধরছে, মারছে। ঠিকই। আপনি কি এখানেই জন্মেছেন না বাংলাদেশে জন্মেছেন? জন্ম বাংলাদেশে। কখন চলে এসেছেন? কখন পালাতে বাধ্য হয়েছেন? আমি অনেক আগে 63-তে এসেছি। তখন আমার বয়স কত ছিল? তখন আমার বয়স 13 বছর। 13 বছর। কিছু স্মৃতি মনে আছে বাংলাদেশের? হ্যাঁ, পুরো স্মৃতি। কেমন অত্যাচার চলতো ওখানে? এমনিতে কোনো অত্যাচার হতো না, কিন্তু মাঝে মাঝে হতো আর কি। এমনিতে কোনো ইয়ে ছিল না। ভয়ে পালালেন কেন, চলে এলেন কেন এখানে? চলে এলাম যে ভবিষ্যতে যদি আবার গন্ডগোল হয়। মানে মনের মধ্যে ভয় ঢুকে গেছিল। 47-এ যেটা হয়েছিল, 47-এ পার্টিশনের পরে এই ভয়টাই মানুষের মনে তখন ছিল। তখনই মানে সবাই চলে যাওয়ার ধান্দায় ছিল। ওখান থেকে পুরো 47-এ মনে হয়, ওখান থেকে এখন 7%। হ্যাঁ, কমে যাচ্ছে। কমে যাচ্ছে। এখনো তো বেদার মারছে। হ্যাঁ, এখনো বেদার মারছে। যা নিউজে যা শুনি, সাংঘাতিক অবস্থা। যেতে ইচ্ছে, বিশেষ করে আপনার চট্টগ্রাম, তারপর আপনার ধরেন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, এইসব জায়গাতে। আমাদের সিলেট ডিস্ট্রিক্টে অবশ্য কিছুটা কম আছে, এতটা নয়। ইচ্ছে করে যেতে বাংলাদেশ? গিয়েছি, মাঝখানটায় গিয়েছি। তখন কি দেখলেন? তখন ঠিকই ছিল। ওখানে ভাষাটাও তো পাল্টে গেছে বলছে, কেমন অন্য ধরনের ভাষা বলে, বাঙালির ভাষা তো বলে না, ওরা আরবি ভাষার সঙ্গে অনেক ঢুকেছে। না, সিলেটি ভাষা আর চট্টগ্রামের ভাষাটা একটু আলাদা, আর নাহলে সবাই বাংলা ভাষাই বলে, ওই বাঙাল ভাষা হিসাবেই বলে। তো ওখানে বাংলা ভাষার মধ্যে অন্য ভাষা, আরবি ভাষার প্রভাব দেখা গেছে বেশি? না, দেখিনি এরকম। আপনি দেখেন ওখানে মানুষজন আছে কেমন? আগে উর্দুতে রেল স্টেশনের নামটা থাকতো, কিন্তু পরে দেখলাম শুধু বাংলা আর ইংলিশই আছে, অন্য কোনো ইয়ে নেই। এখন তো আবার সরকারি পাল্টে গেল। হ্যাঁ, এখন তো সরকারি পাল্টে। মুজিবুরের মেয়ে হাসিনা তো আর নেই। না, এখন তো আবার উর্দু শুরু হয়েছে, পাকিস্তান থেকে জাহাজ আসছে, জানেন তো সব? জানি সব জানি। কি হবে কি এবার ওখানে?
পাশের দেশে যদি এরকম হয়, জানবে কি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।